আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সকলকে পৌরনীতি ও সুশাসন অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই আমার সাথে আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছি পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় পাকিস্তান থেকে বাংলাদেশ সম্পর্কে। এটি এই অধ্যায়ের 10ম ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এই অধ্যায়ের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মুক্তিযুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর ভূমিকা এবং স্বাধীনতা বিরোধী বিভিন্ন বাহিনীর ভূমিকা সম্পর্কে। শিক্ষার্থীরা, আজকের আলোচনার মাধ্যমে তোমরা মুক্তিযুদ্ধ সময়ে বিভিন্ন গোষ্ঠীর ভূমিকা সম্পর্কে জানতে পারবে এবং মুক্তিযুদ্ধকালীন বিরোধী বাহিনীর ভূমিকা সম্পর্কেও জানতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আলোচনার ধারাবাহিকতা রক্ষার জন্য এবং আলোচনার সুবিধার্থে আমি গত ক্লাসে কিছুটা আলোকপাত করছি। শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয় মনে আছে গত ক্লাসে আমি মুজিবনগর সরকার সম্পর্কে আলোচনা করেছিলাম, এর গঠন এবং কার্যপ্রণালী নিয়ে আলোচনা করেছিলাম। শিক্ষার্থীরা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সরকারের কার্যক্রম পরিচালনার জন্য প্রথম সরকার গঠনের উদ্যোগ নেওয়া হয় 1971 সালের 10 এপ্রিল কুষ্টিয়া জেলার মেহেরপুরের বৈদ্যনাথ তলা গ্রামে আওয়ামী লীগের জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের দ্বারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আদেশ জারি করা হয়। এই ঘোষণা অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনী সমূহের সর্বাধিনায়ক করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী সরকার গঠন করা হয়। বাংলাদেশের এই প্রথম অস্থায়ী সরকার মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার নামেও অভিহিত হয়। 17 তারিখ মুজিবনগর সরকারের সদস্যরা শপথ গ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। শিক্ষার্থীরা, মুজিবনগর সরকারকে যুদ্ধ বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দিতে মুক্তিযুদ্ধ সমর্থনকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে 1971 সালের 9 সেপ্টেম্বর 8 সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। মুজিবনগর সরকার সুষ্ঠু ও পরিকল্পিতভাবে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে। তার মধ্যে একটি হচ্ছে সমগ্র দেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয় এবং তার অধীনে অনেকগুলো সাবসেক্টরও ছিল। এছাড়াও মুক্তিযুদ্ধের রণাঙ্গনকে 3টি ব্রিগেড ফোর্সে বিভক্ত করা হয়। এছাড়াও আছে নিয়মিত বাহিনী, অনিয়মিত বাহিনী এবং আঞ্চলিক বাহিনী। মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতা ছিল এক বিরাট অধ্যায়। এই সরকার বিদেশি মিশনগুলোতে কর্মরত বাঙালি কূটনীতিকদের উপযুক্ত নির্দেশনা দিয়ে এবং প্রবাসী বাঙালিদের মাধ্যমে বিভিন্ন তৎপরতা চালিয়ে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানি মিথ্যা প্রচারণার জবাব দিতে চেষ্টা করে। মুজিবনগর সরকারের কূটনৈতিক তৎপরতার প্রধান উদ্দেশ্য ছিল দুইটি। একটি হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায় করা এবং দ্বিতীয়টি হচ্ছে মুক্তিযুদ্ধের জন্য তহবিল সংগ্রহ করা। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার আসো আমরা আজকের আলোচনায় চলে যাই। আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধে বিভিন্ন গোষ্ঠীর ভূমিকা। শিক্ষার্থীরা, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ, কারণ দেশের আপামর জনসাধারণ এর যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেয়। সেনা, পুলিশ ও ইপিআর নিয়ে গঠিত নিয়মিত বাহিনীর পাশাপাশি ছাত্র, শ্রমিক, কৃষক, পেশাজীবী সহ সর্বস্তরের মানুষ রণাঙ্গনে লড়াই করা সহ বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়। 25 মার্চ কাল রাতে ঢাকায় পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে পুলিশ ও ইপিআর সদস্যরা প্রথম প্রতিরোধ গড়ে তোলেন। পরে সামরিক বাহিনীর বাঙালি সদস্য, পুলিশ, ইপিআর সহ সকল বাহিনী এবং বেসামরিক জনগণ বঙ্গবন্ধুর স্বাধীনতার ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে যোগ দিতে শুরু করে। যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের অত্যাচার, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন এদেশের জনগণকে আরো বেশি ঐক্যবদ্ধ করেছে। এদেশের ছাত্র, কৃষক, শ্রমিক, জেলে, মজুর, নারী, শিক্ষক, কবি, সাংবাদিক, চিকিৎসক, শিল্পী সহ বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে মুক্তিযুদ্ধে সামিল হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা ছাত্র সমাজের ভূমিকা সম্পর্কে আলোচনা করছি।
মুক্তিযোদ্ধাদের মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি ছিল ছাত্র। দেশের বিভিন্ন অঞ্চলে পাক বাহিনীর বিরুদ্ধে প্রাথমিক প্রতিরোধ গড়ে তোলায় অগ্রণী ভূমিকা পালন করে ছাত্ররা। কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পাশাপাশি অনেক স্কুল পড়ুয়া কিশোররাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। হাজারো ছাত্র যুদ্ধের প্রশিক্ষণের জন্য সীমান্ত পাড়ি দিয়ে ভারতে যায়। মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশ সরকার ভারত সরকারের সহায়তায় ছাত্র যুবকদের জন্য প্রশিক্ষণ ও অস্ত্রের সংস্থান করে। দেশপ্রেমে উদ্বুদ্ধ ছাত্র মুক্তিযোদ্ধারা অধিকাংশ ক্ষেত্রে মাত্র 3 সপ্তাহের প্রশিক্ষণ আর হালকা অস্ত্র নিয়ে অসীম সাহস নিয়ে শত্রু সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কৃষক শ্রেণী। মুক্তিযুদ্ধে কৃষকদের অবদান ছিল অত্যন্ত গৌরবময়। বিভিন্ন বয়সের হাজারো কৃষক মুক্তিযুদ্ধে যোগ দেন। স্বাধীনতা লাভের জন্য যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন তারা। বিপদের আশঙ্কা বা ব্যক্তিগত লাভ ক্ষতির হিসাব তাদের কাছে গুরুত্ব পায়নি। তাদের লক্ষ্য ছিল একটাই, যে কোনো মূল্যে দেশকে শত্রুমুক্ত করা। নারী সমাজ। মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা ছিল গৌরব উজ্জ্বল। 1971 সালের মার্চের প্রথম থেকে দেশের প্রতিটি অঞ্চলে যে সংগ্রাম পরিষদ গঠিত হয় তাতে নারীরা, বিশেষ করে ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। দেশকে স্বাধীন করতে পুরুষের পাশাপাশি নারীরাও গুরুত্বপূর্ণ অবদান রাখেন। নারীরা মিছিল সমাবেশ করে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলায় সাহায্য করেন। অনেক নারী সামরিক প্রশিক্ষণও নেন। কলকাতায় মুজিবনগর সরকার নারীদের জন্য ট্রেনিং ক্যাম্প খুলেছিল। ওই প্রশিক্ষণ কেন্দ্রে প্রায় 400 নারী ট্রেনিং নিয়েছিল। ত্রিপুরার আগরতলায় নারীদের আধুনিক অস্ত্রের উচ্চতর প্রশিক্ষণ দেওয়া হয়। দেশ জুড়ে বিপুল সংখ্যক নারী ঝুঁকি নিয়ে মুক্তিযোদ্ধাদের আশ্রয় ও খাবার দিয়ে, অস্ত্র লুকিয়ে রেখে বা পাক বাহিনীর বিষয়ে গোপন তথ্য সংগ্রহ করে সহায়তা করেছেন। অনেকে আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দিয়েছেন। কিছু সংখ্যক নারী অস্ত্র হাতে প্রত্যক্ষ যুদ্ধেও অংশগ্রহণ করেছেন। 2 জন নারী মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতি স্বরূপ বীর প্রতীক খেতাবও অর্জন করেন। একজন গ্রামের সাধারণ নারী তারামন বিবি, অন্যজন ডাক্তার সিতারা বেগম। তাছাড়া যুদ্ধের 9 মাসে কয়েক লক্ষ মা বোন পাকিস্তানি সেনাদের হাতে লাঞ্ছিত হন। বঙ্গবন্ধু তাদের মমতা ভরে সম্বোধন করেছিলেন বীরাঙ্গনা বলে। বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদেরও চরম মূল্য দিতে হয়েছে। শিক্ষার্থীরা, এবার আমরা গণমাধ্যমের ভূমিকা সম্পর্কে জানব। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সংবাদপত্র ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এ ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে। 26 মার্চ চট্টগ্রাম বেতার শিল্পী ও সংস্কৃতি কর্মীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেন। পরে এটি মুজিবনগর সরকারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে সংবাদ, দেশাত্মবোধক গান, কথিকা, মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা, রণাঙ্গনের নানা ঘটনা ইত্যাদি তুলে ধরে সাধারণ মানুষ ও মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করত। এছাড়া মুজিবনগর সরকারের প্রচার সেলের তত্ত্বাবধানে প্রকাশিত বিভিন্ন পত্রিকা মুক্তিযুদ্ধে বিশেষ ভূমিকা পালন করে। ভারতের আকাশবাণী বেতার, যুক্তরাজ্যের বিবিসি ও অন্যান্য বিদেশি সম্প্রচার প্রতিষ্ঠান এবং পত্রপত্রিকা ও মুক্তিযুদ্ধের পক্ষে অবদান রাখে। প্রবাসী বাঙালি। প্রবাসী বাঙালিরা মুক্তিযুদ্ধে নানাভাবে সাহায্য সহযোগিতা করেন। বিভিন্ন দেশে অবস্থানকারী বাঙালিরা মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করেছেন। বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ে পার্লামেন্ট সদস্য সহ রাজনীতিকদের কাছে ছুটে গিয়েছেন। তারা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় প্রতিনিধি দল পাঠিয়েছেন। এছাড়া পাকিস্তানকে অস্ত্র, গোলা বারুদ সরবরাহ করা ও কূটনৈতিক সমর্থন দেওয়া থেকে বিরত থাকতে বিভিন্ন দেশের সরকারের কাছে আবেদন করেছেন। প্রবাসী বাঙালিরা এইভাবে বাংলাদেশ সরকারের অঘোষিত প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এক্ষেত্রে যুক্তরাজ্য প্রবাসীদের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া বিদেশে পাকিস্তানি দূতাবাসে কর্মরত বাঙালিরা চাকরির মায়া বা শান্তির ভয় উপেক্ষা করে বাংলাদেশের পক্ষে কাজ করেছেন। ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইডেন, সুইজারল্যান্ড, ইরাক, ফিলিপাইন ও আর্জেন্টিনা সহ বিভিন্ন দেশের পাকিস্তানি দূতাবাসের বাঙালি কর্মকর্তা কর্মচারীরা বাংলাদেশের পক্ষে আনুগত্য ঘোষণা করে মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে কাজ করেছেন। শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী।
মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও সংস্কৃতি কর্মীদের অবদান ছিল খুবই প্রশংসনীয়। পত্রপত্রিকার জন্য গল্প, কবিতা, নিবন্ধ রচনা, বেতারে খবর পাঠ, দেশাত্মবোধক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, কবিতা ইত্যাদি পাঠ, নাটক ও কথিকা পরিবেশন ইত্যাদির মাধ্যমে তারা দেশবাসীর মনোবল চাঙ্গা রাখতে অবদান রাখেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রচারিত চরমপত্র এবং জল্লাদের দরবার ছিল খুবই জনপ্রিয় অনুষ্ঠান। রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের সাহস ধরে রাখতে এই অনুষ্ঠানগুলো সহায়তা করেছে। জনগণকেও সাহায্য করেছে চরম প্রতিকূলতার মুখে মনোবল বজায় রাখতে। মুক্তিযুদ্ধের পক্ষে বিভিন্নভাবে ভূমিকা রাখার জন্য যুদ্ধের শেষ পর্যায়ে সুরকার আলতাফ মাহমুদ, সাংবাদিক সিরাজউদ্দিন হোসেন, সেলিনা পারভিন, চিকিৎসক ডাক্তার ফজলে রাব্বি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গিয়াসউদ্দিন আহমেদ সহ বহু গুণীজনকে হত্যা করা হয়। চলচ্চিত্রকার জহির রায়হানের মতো নিখোঁজ অনেকের লাশও আর পাওয়া যায়নি। স্থানীয় বিশ্বাসঘাতক বাঙালিদের নিয়ে গঠিত রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সহায়তায় পাকিস্তানি দখলদার বাহিনী তাদের নির্মম নির্যাতনের পর হত্যা করে। দেশের শ্রেষ্ঠ মেধাবী বুদ্ধিজীবীদের অমূল্য জীবনের বিনিময়ে এদেশ শত্রুমুক্ত হয়েছে। সাধারণ জনগণের অকুণ্ঠ সাহায্য সহযোগিতা ও স্বাধীনতার জন্য তাদের ঐকান্তিক আকাঙ্ক্ষার ফলে মাত্র 9 মাসের যুদ্ধে বাঙালির পক্ষে স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। পাকিস্তানি হানাদার বাহিনীর মুষ্টিমেয় কিছু সংখ্যক দোসর ছাড়া দেশে প্রায় সবাই কোনো না কোনোভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের আশ্রয়, শত্রুর অবস্থান ও চলাচলের খবর এবং খাবার ও ঔষধ দিয়ে সহায়তা করেছে। সংখ্যাগরিষ্ঠ বাঙালির পাশাপাশি সমতল ও পাহাড়ি অঞ্চলের বাসিন্দা ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক মানুষও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাদের অনেকে যুদ্ধে শহীদ হয়েছেন। মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদের মধ্যে সাধারণ মানুষের সংখ্যাই ছিল বেশি। তাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি নিজের মানচিত্র, লাল সবুজ পতাকা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী ক্লাসে মুক্তিযুদ্ধের বিরোধীদের ভূমিকা সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীরা, আশা করছি আজকের আলোচনার মাধ্যমে তোমরা মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন গোষ্ঠীর ভূমিকা সম্পর্কে ভালোভাবে অবগত হয়েছে। আজকের আলোচনা প্রেক্ষাপটে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ। মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন গোষ্ঠীর ভূমিকা সম্পর্কে বর্ণনা করো। আশা করি তোমরা বাড়িতে অনুশীলন করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ এবং দেখেছ এবং কিছুটা হলেও উপকৃত হয়েছ। পরবর্তী ক্লাসে মুক্তিযুদ্ধে বিরোধী দলের ভূমিকা এবং যৌথ বাহিনীর নেতৃত্বে চূড়ান্ত যুদ্ধ এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ এই বিষয়গুলি নিয়ে তোমাদের সাথে ফিরবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।